স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকেও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। সেটা যদি বলি ৬৬ পয়েন্ট নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক এবং টার্নওভার ১,০০০ কোটি টাকার নিচে নেমেছে। সেটি যদি বলি আমরা এখানে ৯৩৮ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং গত কার্যদিবসে আমরা সেই একই অবস্থান দেখতে পেয়েছি। সপ্তাহের শেষ কার্যদিবসেও সেই একই ধারায় অর্থাৎ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে এবং আপনারা দেখছেন যে ৬৬ পয়েন্ট নেগেটিভ থেকে ডিএসসির প্রধান সূচকটির দিন শেষে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ৫,৮০৪ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। যেটা বলছিলাম, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, ৩০৩টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ২১টি। টার্নওভার ৯৩৮ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সাবেক ব্যাংকার ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। এই যে টানা আমরা দেখতে পাচ্ছি যে গত ৩ কার্যদিবস যদি বলি, গত পরশুদিনও কিন্তু মোটামুটি একটু পজিটিভ থাকলেও আজকে আমরা গত ২ কার্যদিবস ধরে দেখতে পাচ্ছি লেনদেনের গতি কমেছে, বাজার নেগেটিভ রয়েছে। এর পেছনে কারণ কি? আচ্ছা, ক্যাপিটাল মার্কেট কিন্তু আমাদের যে যে চেয়ারম্যান চেঞ্জ হওয়ার পরে এবং ওনার ভিতরে একটা কমিটমেন্ট ছিল এবং নট অনলি দ্যাট, আমাদের এই গভর্নমেন্টেরও কিন্তু একটা কমিটমেন্ট, তার ৩১ দফা যে নির্বাচনী ইশতেহার, যে ক্যাপিটাল মার্কেট গুলো কিন্তু ভালো ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো আগে কিন্তু কোনো সরকার ওভাবে এটাকে ইম্পর্টেন্স দেয়নি। এবং সেই পার্সপেক্টিভে কিন্তু ক্যাপিটাল মার্কেট সামনের দিকেই যাচ্ছিল, কিন্তু কিছু রিফর্মেটিভ মেজার যেটা যেমন মার্জিন রুলস ব্যাপারে কিছুটা মানুষের ভিতরে কিছু আনসার্টেনিটি গ্রো করছে। তো আমার মনে হয় এটা সময়, কারণ ক্যাপিটাল মার্কেট যেহেতু ওঠা নামা করবে, এই কারেকশনটা হলো ক্যাপিটাল মার্কেট ডিনামিক্স, নর্মাল ডিনামিক্স হিসাবে এটা ট্রিট করা যায়। এটা নিয়ে অতখানি প্যানিক হওয়ারও আমি কিছু দেখছি না। তবে ওভারঅল যেটা মনে করি যে আমাদের কিন্তু রিয়েল ইকোনমি সেক্টরে কিন্তু অবস্থা খুব একটা ভালো না। সুতরাং আমরা জানি যে ক্যাপিটাল মার্কেটটা হলো রিয়েল ইকোনমির মিরর। জি জি, এই যে রিয়েল ইকোনমি যেটা বলছিলেন, এটা আসলে পুঁজিবাজারের জন্য কতটা প্রভাব ফেলে? না, অবশ্যই প্রভাব, কেননা যারা রিয়েল ইকোনমিতে আছে সেই সমস্ত প্রতিষ্ঠান, তার ভিতরে লিস্টেড বিভিন্ন ক্যাপিটাল মার্কেটে। এর আগে আপনারা জানেন যে আইপিওতে যে সমস্ত কোম্পানি আসছে, যারা এলিজিবল না আইপিওতে আসার মতো, যাদের ফিনান্সিয়াল হেলথ ছিল না, বা ইভেন পেপার বেস কোম্পানিও আইপিওতে আসছে এক সময় বিগত আমলে। তো এই আইপিও গুলোর কোয়ালিটি যদি এনশোর করা না যায়, তাহলে কিন্তু এই যে অবস্থা হচ্ছে এরকম একটা অবস্থাই হবে। কেননা এগুলি তো টিকে, যেমন বন্ধ কোম্পানি যেগুলো ক্লোজ, সেগুলো তো শেয়ার মার্কেট ক্যাপিটাল মার্কেটে অ্যাপ্রিসিয়েট করছে ভ্যালু। এটা তো ইজিলি দেখার মতো অবস্থা না। এখানে একটু রেগুলেটরি ইন্টারভেনশন দরকার আছে এবং সে অবস্থাকে ভালো করার জন্য কিন্তু যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এগুলি কিন্তু আমার খুব আশান্বিত যে শর্ট টার্মে ক্যাপিটাল মার্কেটে এরকম হলেও সামনে ভবিষ্যৎ কিন্তু ক্যাপিটাল মার্কেটে উজ্জ্বল ভবিষ্যতের একটা হাতছানি আছে এবং ক্যাপিটাল মার্কেট ভালো হবে যদি এই পলিসি কন্টিনিউটিটা থাকে এবং যে সমস্ত মেজার্স নেওয়া হচ্ছে এগুলোকে যদি যথাবিহিত পলিসিগুলো একটু শুনতে যাচ্ছিলাম। যেমন আপনার যেমন একটা হলো মার্জিন রুলসের যে সমস্ত জায়গায়, এটা তো ড্রাফট কপি আপনারা জানেন খসড়া, এখানে বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার আছে, সে পরিবর্তন যদি করা আনা হয়। যেমন আপনার ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এনইবি বেসড করা হচ্ছে 3 টাইমস, অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানি জন্য 1। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমি একটা কথা বলি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটকে, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ক্যাপিটাল মার্কেটকে কিন্তু ভাইব্রেন্ট রেখেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং তারা কিন্তু মোটামুটি ভালো ডিভিডেন্ডও দিয়ে যাচ্ছে। যদিও ইন্স্যুরেন্স কোম্পানির সম্পর্কে এর আগে একটু আনরেগুলেটেড সেগমেন্টের ছিল, পরে ইন্দিরা আসার পরে বেশ অনেক জায়গায় ইন্দিরা অনেক মানে সেগমেন্টস রেগুলেটেড করেছে এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি একটা পজিটিভ সাইডে আছে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিছু সমস্যা এখনো আছে, কিছু ওদের নামে কিছু স্ক্যামও আছে, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মোটামুটি কিন্তু ইনভেস্টর যারা, তারা কিন্তু মোটামুটি ডিভিডেন্ড দিয়েই যাচ্ছে ওভার এ পিরিয়ড অফ টাইম। সুতরাং এখানে আমি মনে করি জায়গাটা একটু পজিটিভলি দেখা উচিত, যে এই সমস্ত ডিসক্রিমিনেশন না রেখে সবার জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্স্যুরেন্স, এটা কিন্তু
অঙ্গাঙ্গিভাবে আমি বলি বড় সেন্সিবল ফাইন্যান্স ইনস্টিটিউশন, কেন ইন্স্যুরেন্স কোম্পানিকে রিক্সা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ট্রান্সফার করা হয়, তাই না, যে কোনো জি। ফাইন্যান্সিয়াল। তো এদেরকে আন্ডারমাইন না করে বরঞ্চ আমার মনে হয় নিয়মটা হোমোজিনিয়াস করলেই আপনার ভালো হয়, ইন্স্যুরেন্স কোম্পানিদের জন্য ভালো। কিন্তু সোফার আপনি যদি দেখেন এরা কিন্তু মোটামুটি কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, এবং এই জন্য আমি কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আমি স্পেশাল ফোকাস করি। এরা কিন্তু মোটামুটি ইনভেস্টরস আর জেনারেল ইনভেস্টরও মোটামুটি হ্যাপি আর কি, যদিও চ্যালেঞ্জের সময় এই আর কি সেটা বলছে। সুতরাং মার্জিন বলে যে সমস্ত অবশ্যই 15 দিন সময় দিয়েছে, এর মধ্যে আমাদের জেনারেল যে সমস্ত অপিনিয়ন গুলি যাচ্ছে সেই আলোকে অবশ্যই মার্জিন রুলসটা সংশোধিত হবে। জি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এখন যেহেতু হচ্ছে মতামত কালেক্ট করা হচ্ছে এবং আশা করছি যে এই যে মার্জিন রুল বিধিমালায় যে অসঙ্গতিগুলো রয়েছে সেই বিষয়গুলো কারেকশন করা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে বাজার পজিটিভের দিকে যেতে পারে। বা এবং আরেকটা বিষয় যেটা আইপিও কথা বলছি, আইপিও রুলস পরিবর্তন হয়, আইপিও তে যত আনএম্বিগুয়াস করা যায়, যত শর্ট টাইম এনলিস্টেড করা যায়, সেই জায়গায়ও কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ যথাযথ মনোনিবেশ করেছেন, এটা একটা পজিটিভ সাইড। তাছাড়া মিউচুয়াল ফান্ড, আমরা জানি যে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু রিটেল বেস, রিটেল ড্রিভেন হলে কিন্তু মার্কেট এরকম একটা ফ্রাজাইল হবে, কেননা জি, শুনতে পাচ্ছেন জনাব মোহাম্মদ মাসুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আসলে এই মুহূর্তে আমরা আমাদের অতিথির সঙ্গে যুক্ত হতে পারছি না। টেকনিক্যাল কারণে হয়তো এটা প্রবলেম হচ্ছে। তবে তিনি বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন। পুঁজিবাজারের এই যে ধারাবাহিক গত কার্যদিবসে এবং আজকেও যে একটা পতনের বিষয় রয়েছে, সেখানে হয়তো তিনি ম্যাক্রো ওভারঅল ইকোনমিক সিচুয়েশনটাকে কিছুটা দায়ী করছেন এবং পুঁজিবাজারের কিছু সংস্কারের কথা বলছেন, যার মধ্যে আইপিও সংস্কার এবং মার্জিন রুল বিধিমালা। যদিও মার্জিন রুল বিধিমালা নিয়ে কিন্তু এরই মধ্যে বেশ কথা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে এবং বিনিয়োগকারীদের মত রয়েছে, ভিন্ন মত রয়েছে এবং সেটি কিন্তু অংশীজনদের একটা মতামত কালেক্ট করা হচ্ছে এরই মধ্যে। এবং আশা করছি যে এই যে মার্জিন রুল বিধিমালা যেটা নিয়ে আসলে বিনিয়োগকারীদের একটা দ্বিমত রয়েছে, সেই জায়গাগুলো অবশ্যই কারেকশন করা হবে। এবং তিনি যে আইপিওর বিষয়গুলো বলছিলেন, যে আইপিও রুল বা আইপিও রুল বিধিমালা যে বিষয়টা বলছেন, যে সেখানেও কিন্তু একটা সময় কমিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে এবং আগামীতে হয়তো সেই বিষয়গুলো দেখা হবে। আমরা আশা করছি যে আসলে সকলের যে বিষয় রয়েছে সেটি অবশ্যই সংস্কার করা হবে প্রপারলি। আমরা আবারও অতিথির সঙ্গে যুক্ত হচ্ছি। জি, আপনি যে বেশ কিছু বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, মার্জিন রুল বিধিমালা, আইপিও ইস্যুজ, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন এবং সেই বিষয়গুলো কিন্তু সরকারের হচ্ছে নজরে রয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু এর মধ্যে কমিটেড তারা, যে পরবর্তীতে পর্যায়ক্রমে সেই বিষয়গুলো ঠিক করা হবে। একটু অন্য প্রসঙ্গে যদি আসি, যে সদ্য আমরা দেখেছি যে ডলারের রেটটা কিন্তু বাড়ছে। এই যে ডলারের বিনিময় হারটা, এটা কি পুঁজিবাজারের উপরে কোনোভাবে প্রভাব ফেলে? না, ডলারের রেটটা ধরেন, এটা আমাদের তো ওভারঅল আমাদের ইম্পোর্ট বেসড কান্ট্রি, আপনারা জানেন যে রিয়েল সেক্টর যে ডলারের প্রাইস যদি আপনি শিফট করে, তাহলে তো আমাদের দেশ দিয়ে, আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, সুতরাং এখানে ইনফ্লেশনারি প্রেশারটা একটু বেড়ে যায়, এটা একটা ব্যাপার। তাছাড়া ওভারঅল আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে, প্রাইভেট সেক্টরকে বুস্ট আপ করতে হবে। এজন্য সেক্টর স্পেসিফিক প্ল্যানিং দরকার। এবং সবচেয়ে আশাপ্রদ ব্যাপার যে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু কনসার্ন সেগমেন্টের যারা লিডিং পার্সন তাদের সাথে কিন্তু মত বিনিময় করছেন, তাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করে কি করে সলিউশন করা যায় সে ব্যাপারে। কিন্তু এটা কিন্তু একটা, আমার মনে হচ্ছে এটা কিন্তু আগের বিগত সরকারকে এইভাবে কিন্তু করেনি, একটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। যারা অংশীজন আছে যে যে সেগমেন্টে, ধরেন টেক্সটাইল সেগমেন্টে যারা আছেন তাদেরকে উনি ডাকছেন, গার্মেন্টস সেগমেন্টে অন্যান্য সেগমেন্টে যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে, যারা কোর ইকোনমি রিয়েল যেটা ড্রাইভার্স, তাদের সঙ্গে কথা বলতেছেন এবং এর ফলে ওনাদের সঙ্গে কথা বলে যদি একটা কাস্টমাইজ সলিউশন গুলি দেওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের ইকোনমিক একটা একটা টার্ন অ্যারাউন্ড করবে, সেটা আশা করা যায়। তবে এই যে ডলারের রেটটা যে বাড়ছে, সেটার জন্য কিন্তু ফরেন সেলটাও বাড়ছে। হ্যাঁ, অবশ্যই
বাড়ছে। সেজন্যই তো আবার আমাদের দেখেন যে ওভারঅল যদি চিন্তা করি যে এক্সপোর্ট কিন্তু অনেক কমে গিয়েছে। রেমিটেন্সের প্রভাব সাধারণত ফেস্টিভ্যাল সময় ভালো বুস্ট আপ করে, কিন্তু রেমিটেন্সের পাশাপাশি এক্সপোর্টটাকে যদি প্রমোট করা যেত তাহলে ফরেন এক্সচেঞ্জ আর্নিংসটা ভালো হতো, সাপ্লাই সেক্টর যদি ভালো হতো তাহলে অটোমেটিক্যালি মার্কেটের মধ্যে একটা ডলার একটা স্টেবল পজিশন যাচ্ছে। ডলার কিন্তু একটা মোটামুটি একটা স্টেবল পজিশনে আছে এবং আমাদের রিজার্ভও কিন্তু বেড়েছে। কিন্তু এক্সপোর্টটাকে প্রমোশন করতে হবে। এক্সপোর্ট প্রমোশন করতে গেলে কি করতে হবে? প্রাইভেট সেক্টরের উপরে গুরুত্ব দিতে হবে। যেমন আমাদের জ্বালানি সংকট, ধরেন সরকার 60,000 crore টাকা করে আপনারা জানেন স্টিমুলাস প্যাকেজ করেছেন ইকোনমিটাকে স্টিমুলেট করার জন্য। কিন্তু আমার যদি প্রাইমারি এনার্জি কাভারেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি যত ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দেন না কেন কাজ হবে না। সুতরাং সেদিকে আমাদের জ্বালানির ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। লং টার্ম বড় ইমপ্রুভ করা যায় সেটা ব্যবস্থা। আমরা তো জি সেটা জি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা জরুরি দরকার এবং যুগের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেমন এখন ম্যাগমেড ফাইবারের গুরুত্ব বেড়ে গিয়েছে, তাছাড়া এআই টেকনোলজি আসতেছে, এআই ড্রিভেন, এখানে ইনভেস্টমেন্ট দরকার আছে, কিন্তু কোশ্চেন হলো লং টার্মে কিন্তু এটা ইকোনমির উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। জি একটু জি। শেষ করব, একটা ছোট্ট একটু আনসার নিব আপনার কাছ থেকে যে এই মুহূর্তে বিনিয়োগকারীদের আসলে এই বাজারের জন্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার মেসেজটাকে। ক্যাপিটাল মার্কেট বিনিয়োগকারীদের আমার বড় ধৈর্য দরকার আছে, যেহেতু আমরা দেখছি বিসেক এবং বেশ কিছু কনক্রিট মেজার নিয়েছে এবং ওনারা ডিরেগুলেশন করছেন, ডিসেন্ট্রালাইজও করছেন এবং দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জ গুলিকে এম্পাওয়ারমেন্ট করেছে। অনেক সিদ্ধান্তের জন্য তাদেরকে বিসেকের কাছে যেতে হবে না। তো সুতরাং এই ইস্যুস গুলো কিন্তু ভেরি মাচ পজিটিভ, কিন্তু যে কোনো পজিটিভ মেজার্স নিলে তার ইমপ্লিমেন্টেশন করে রেজাল্ট আসতে একটু সময় লাগবে। সুতরাং ইনভেস্টরদের যারা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর তাদের ঘাবড়ানোর কিছু নাই, বিকজ গভর্নমেন্ট ভেরি মাচ কমিটেড। আরেকটা কথা হলো রিয়েল সেক্টরটাকে বুস্ট আপ করার জন্য কিন্তু এখন ক্যাপিটাল মার্কেটটাকে গিয়ার আপ করা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। কারণ মার্কেট, কারণ আপনারা জানেন ওভার রিলায়েন্স অন দ্য ব্যাংকিং সিস্টেম, একটা ধরেন লং টার্ম ফাইন্যান্সিং জন্য বিগ যারা লার্জ টিকেট বড়োয়ার্স তাদেরকে ক্যাপিটাল মার্কেট মুখী করতে হবে। ক্যাপিটাল মার্কেট মুখী করতে হলে কি হবে? ক্যাপিটাল মার্কেটে সে পরিবেশ প্রমোট করতে হবে, ভালো আইপিও গুলি আনতে হবে। যেমন এখন মেজর হয়েছে ডাইরেক্ট লিস্টিং করা বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে নিয়ে আসা, প্রাইস ডিসকভারিটা যাতে ঠিক মতো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জি আপনাকে, মার্কেটের ভিতরে যেমন আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে থাকতে অনেক হবে, ধন্যবাদ। তারপর ট্রান্সপারেন্সি থাকতে হবে, সবকিছু গুড গভর্নেন্স ইনশিওর হবে, তাহলে মানুষ কিন্তু। জি আমরা প্রত্যাশা করছি এবং সেদিকেই হাঁটছেন। আসলে বিসেক বলেন সরকার বলেন সেদিকেই হাঁটছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সাবেক ব্যাংকার ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাসুমের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।